ফুল দিয়ে সাজানো গাড়ি থেকে নেমে দরজায় দাঁড়ানোর পর শাশুড়ি মা এলো বরণ ডালা নিয়ে। কোনো রকমে বরণ করে মিষ্টিটা প্রায় মুখে গুজে দিয়ে এক গ্লাস জল মুখের কাছে ঠেকিয়ে শাশুড়ি মা বলল, নাও এবার দুধ আলতার থালায় পা দিয়ে ঘরে ঢোকো। তোমরা আজকালকার মেয়েরা তো আজকাল কোনো নিয়মই জানো না। ঘরে গিয়ে পরে তোমার সাথে কথা বলবো। সবাই মিলে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। কিছু নিয়ম পালন করলো আত্মীয় স্বজনরা মিলে। সব শেষ হলে শাশুড়ি মা এসে বসলো আমার সামনে। বলল, দেখি তোমার বাবা কি কি গয়না দিল। তাচ্ছিল্য করে গয়নাগুলো দেখে মুখটা বেঁকিয়ে বললেন, কি আর দেবে, ওই তো সামান্য স্কুল মাস্টার, দিয়েছে কয়েকটা হালকা গয়না। কত বড় ঘরে আমার বাবুর বিয়ে হতো। নেহাত বাবুর দাদু তোমার দাদুকে অনেক আগে কথা দিয়েছিল, তাই আর ফেলতে পারলাম না। না হলে আমার হীরের টুকরো ছেলের আরও কত সুন্দর বউ হতো। কথাগুলো শুনেও যেন মাটির সাথে মিশে যাচ্ছিলাম। একটা জুৎসই উত্তর মুখের কাছে এসে গেছিল, কিন্তু বাবা মা বারবার করে বলে শিখিয়ে দিয়েছিলেন বড়দের মুখে মুখে উত্তর না দিতে, কিছু না বলতে। শ্বশুরবাড়িতে সবাই যা বলে তাই শুনে চলতে, তাই কিছু বললাম না। শ্বশুরমশাই একটু মিনমিন করে প্রতিবাদ করতে গেছিলেন, কিন্তু শাশুড়ি মা এমনভাবে সবার সামনে ধমক দিল যে তিনি চুপ করে গেলেন। গয়নাগুলো দেখে এমন তুচ্ছ-তাচ্ছিল্য করলো যেন সেগুলো টিনের তৈরি। অনেকগুলো কথা শোনালো তার জন্য একঘর লোকের সামনে। আমার পাশের জন দেখলাম চুপ করে মায়ের বাধ্য ছেলের মতো সব শুনে গেলেন। বুঝলাম এই বাড়িতে একমাত্র শাশুড়ির কথাই চলে। বউ ভাতের দিনও বাবাকে অনেক কথা শুনতে হলো গয়না কম দেওয়ার জন্য। সবার সামনে অপমান করলেন আমার শাশুড়ি বাবাকে। মাথা নিচু করে বাবা শুনল সব। যতই তো মেয়ের শ্বশুর বাড়ি, এই বাড়িতে ঢুকে একটা জিনিস খুব অদ্ভুত লাগছিল। দুটো চোখ যেন সবসময় আমাকে অনুসরণ করছে। এই মনে হলো দরজার পাশে দুটো চোখ আমাকে দেখছে। পরেক্ষণেই তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। কেমন অদ্ভুত লাগছিল। কাকে জিজ্ঞাসা করব? বউ ভাতের রাতে স্বামীকে জিজ্ঞাসা করলাম। সে প্রশ্নটা এড়িয়ে গেলে বুঝতে পারলাম, তবে প্রথম দিনই সে বেশ আমাকে বুঝিয়ে দিল যে এই বাড়িতে থাকতে হলে তার মা যা বলবে সেটা শুনে চলতে হবে। কোনো কিছুতে নিজের মতামত দেওয়া চলবে না। মা যা বলবে সেটাই নিয়ম এই বাড়ির। শুধু দাদু কথা দিয়ে গেছিলেন, সেই জন্য মা এটা মেনে নিতে বাধ্য হয়েছে। আমার বাবার মতো গরিব স্কুল মাস্টারের মেয়ে না সে। মায়ের এই বাড়িতে থাকতে হলে মার মন জুগিয়ে তাকে চলতে হবে সবসময়। আমার বাবার মতো গরিব স্কুল মাস্টারের মেয়ে না সে। তাই এই বাড়িতে থাকতে হলে মার মন জুগিয়ে তাকে চলতে হবে সবসময়। বেশ বুঝে গেলাম আমার পরবর্তী জীবন কেমন হতে পারে। মনে পড়ে গেল আমার বাবা মায়ের মুখটা। শিক্ষা ছাড়া আমার পরিবারে সত্যিই কিছু নেই। বউ ভাতের পরদিন ভোরবেলা উঠে স্নান করে ঠাকুর ঘরে গেলাম। এটা আমার বরাবরের অভ্যাস। তখনও এবারের কেউ ঘুম থেকে ওঠেনি। এখানে দেখতে পেলাম আমাকে আড়াল থেকে দেখা দুই চোখের মালিককে। আমার বয়সী প্রায় একটা মেয়ে, সাদা থান পরনে, মাথার চুলগুলো জট পাকানো। কেমন অস্বাভাবিক মনে হলো। ঠাকুর ঘরে বসে মালা গাঁথছে। আমাকে দেখে উঠে চলে যেতে চাইলো দৌড়ে। আমি পথ আটকালাম। বললাম, যাচ্ছ কেন? মালাটা গেঁথে নাও। সে এবার একটু হেসে মালা গাঁথতে বসলো। আবার জিজ্ঞাসা করলাম, তুমি কে? মানে কে হও এই বাড়ির? এই বাড়ির মেয়ে? কেন কেউ তোমাকে বলেনি আমার কথা? আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। শুনেছিলাম আমার একটা ননদ আছে, সে পাগল, কিন্তু এ তো স্বাভাবিক কথা বলছে। দেখতে একটু অন্যরকম লাগছে ঠিকই, সে তো দীর্ঘদিন অযত্নে ওরকম চেহারা হয়। কথাবার্তায় কোনো অসংলগ্নতা নেই। ততক্ষণে শাশুড়ি মা চলে এসেছে ঠাকুর ঘরে। ওর সাথে কথা বলতে দেখে বলল, ওর সাথে বেশি কথা বলতে হবে না, ও তোমার ননদ, ওর মাথা ঠিক নেই। এরপর মেয়েকে ধমকে বাইরে চলে যেতে বললেন। ও তাড়াতাড়ি প্রায় ছুটেই ঘর থেকে বের হয়ে গেল। আমি মাঝে মাঝেই এরপর থেকে আমার এই ননদকে দেখতে পাই। খুব একটা কথা বলার সুযোগ যদিও আমরা পাই না, কিন্তু দুজন দুজনকে দেখে হাসি। 3 তলার চিলেকোঠায় একটা ছোট্ট ঘরে আমার ওই ননদ সরমা থাকে। একদিন আমি ওর ঘরে গেলাম, কথা বললাম।
এরপর থেকে আমি মাঝে মাঝে সবার অলক্ষ্যে ওর ঘরে গিয়ে ওর সাথে কথা বলতে লাগলাম। খুব ভালো লাগে ওর সাথে গল্প করতে। আমারই বয়সী। ও কিন্তু একদম পাগল না। সবাই ওকে পাগল বলে কেন জানি না। একটা ব্যাপার খুব খারাপ লাগতো, আমাদের সবার খাওয়া হয়ে গেলে সরমা খায়, নিরামিষ খায়। রান্নাঘরের এক কোণায় ওই এক তরকারি ভাত বা সেদ্ধ ভাত খায় সরমা। খুব খারাপ লাগে। শুনেছিলাম বিয়ের 1 মাসের মধ্যেই বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে এসেছিল সরমা। সেও অনেক বছর আগে। তাই তো নিরামিষ খায় সেই থেকে। আমরা সবাই মাছ মাংস দিয়ে ভাত খাই, যদিও আমাকেও শাশুড়ির আদেশ মতো কোনো রকম খেতে দেওয়া হয়। সবার খাওয়া হলে বেঁচে যাওয়া এক টুকরো মাছ বা মাংসের আলু ঝোলটাই আমার কপালে বেশি জোটে। কোনোদিন সেটাও জোটে না, তরকারি ভাত খেতে হয়। আমরা নাকি এসব ভালো খাবার বেশি খাবার অভ্যস্ত নেই। সত্যি এই বাড়ির মতো রোজ রোজ এত খাবার আমার বাড়িতে হতো না, কিন্তু যেটুকু হতো সবাই মিলে আনন্দ করে খেতাম। তাই অল্পতেই আমি সন্তুষ্ট। আর আমার স্বামী, না, তার আমার বিষয়ে কোনো হেলদোল নেই। মোটামুটি এই কদিনেই আমি এই বাড়ির একটা বোঝা হয়ে গেছি। শাশুড়ি আমার চক্ষুশূল। সে আমি খাই না খাই আমার কোনো ব্যাপার নেই, কিন্তু মা নিজের মেয়েকে এরকমভাবে কেন খেতে দেয়? নিরামিষ হলেও একটু ভালো খাবার তো দেওয়া যেতেই পারে, অথচ নিজে তো সব খায়। অদ্ভুত লাগে আমার। একদিন দুপুরবেলা সবাই যখন ঘুমাচ্ছে, আমি চুপি চুপি সরমার ঘরে গেলাম। দরজাটা ভেজানো ছিল। একটু টেনে খুলতেই খুলে গেল। অবাক হয়ে দেখলাম একটা বাটিতে করে বেঁচে যাওয়া মাংসের ঝোল আর এক টুকরো আলু নিয়ে কেমন তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে সরমা, যেন অমৃত। মুখ চোখের চেহারায় আলাদা হয়ে গেছে আমাকে দেখে। বাটিটা লুকাতে গেল সরমা। আমি ওকে বারণ করলাম লুকাতে। ওকে জিজ্ঞাসা করলাম, তুমি আমিষ খাও? তাহলে বলো না কেন, রোজ সবার সাথে খেতে পারো। ও প্রচণ্ড ভয় পেয়ে গেল। বারবার আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল যেন বাড়ির কাউকে না বলি, মা জানলে মেরে ফেলবে। ও খুব ভালোবাসে আমিষ খাবার, কিন্তু মা খেতে দেয় না। তাই মাঝে মাঝে সবাই ঘুমালে রান্নাঘর থেকে চুরি করে এনে খায়। অবাক হয়ে গেলাম কথাটা শুনে। আরও অনেক কথা শুনলাম ওর মুখ থেকে। এই পাড়ার একটা ছেলের সাথে ওর প্রেম হয়। দুজনে পালিয়ে যাবে ঠিক করলো। ছেলেটা নিচু জাত। এই বাড়ির কেউ কোনোদিন ওকে মেনে নেবে না, বিশেষ করে মা। তাই একদিন ভোরবেলা পালিয়ে গেছিল ওর সাথে। মন্দিরে বিয়ে করেছিল। মা জানতে পেরে কিছু বলেনি। 1 মাস পর গাড়ি অ্যাক্সিডেন্টে সরমার স্বামীর মৃত্যু হয়। ওর মা ওকে নিয়ে আসে এই বাড়িতে তখন। সেই থেকে এরকম ওর জীবন। সেই থেকে ও লোকচক্ষুর আড়ালে থাকে। মা ওকে বাইরের কারুর সামনে বের হতে দেয় না। সব কিছুর থেকে ওকে বঞ্চিত করে লোকের কাছে পাগল বলে ওকে। হয়তো মায়ের অমতে বিয়ে করার শাস্তি এটা। কোনো রকমে খেতে পড়তে দিয়ে মা বাঁচিয়ে রেখেছে ওকে। আরও জানতে পারি, সরমা মাধ্যমিক পাশ করেছিল, খুব ভালোই রেজাল্ট করেছিল। মা চায়নি, যার জন্য পড়াশোনা করতে পারেনি। গল্পের বই সরমা ভীষণ ভালোবাসে, কিন্তু কতকাল চোখেই দেখেনি কোনো বই। পরদিন থেকে আর সরমাকে লুকিয়ে কিছু খেতে হতো না। আমি ওর জন্য লুকিয়ে মাছ মাংস আলাদা করে লুকিয়ে এনে দিতাম ওকে। কি আগ্রহ করে খেত সে। অনেক গল্পের বই দিতাম, কিন্তু আমাদের এই লুকোচুরি বেশি দিন গোপন থাকলো না। শাশুড়ির কানে গেল। ততদিনে আমার বিবাহিত জীবনে অনেক সমস্যা এসেছে। জানতে পেরেছি আমার স্বামী বাইরে বহু নারী সঙ্গ করে। রাতে মাঝে মাঝেই বাড়ি ফেরে না। ফিরলেও মদ খেয়ে মাঝরাতে বাড়ি ফেরে। শুরু হয় আমার ওপর অকথ্য অত্যাচার। বাপের বাড়ি যেতে দেয় না। বাবা আসলেও দেখা করতে দেয় না বিভিন্ন অজুহাতে। তার সাথে আমার প্রতি শাশুড়ির তো অভিযোগের অন্ত নেই। ছেলে মা যেন আমাকে সহ্যই করতে পারে না। কথায় কথায় আমরা গরিব বাবা তুলে কথা। বিয়েতে গয়না আসবাব কম দেওয়া নিয়ে কথা শোনায়। এখন আমিও মাঝে মাঝে মুখে মুখে জবাব দিই। কত আর সহ্য করব। সাথে জোটে ছেলে আর তার মায়ের আরও মার গালিগালাজ। ননদকে লুকিয়ে খাবার দেওয়া নিয়ে আমার সাথে ভীষণ অশান্তি করলো শাশুড়ি। তার অমতে কেন এই সাহস দেখালাম। অনেক কথা শোনালো, শুধু গায়ে হাত তোলা বাকি থাকলো। সেটা বোধহয় ছেলের জন্য রেখে দিল।
আমিও কিছু কথা শোনালাম তাকে। নিজের মেয়েকে না খেতে দিয়ে নিজে কি করে খায়, সেটা শুনে আরও রেগে গেল শাশুড়ি। রাতে ছেলে এলে ছেলেকে দিয়ে আমাকে প্রচণ্ড মার খাওয়ালো। সারাদিন না খেতে দিয়ে আমাকে একটা ঘরে আটকে রাখা হলো। প্রায় মরার মতো পড়েছিলাম। মাঝরাতে একটা শব্দ, তালা দেওয়া দরজাটা যেন কেউ খুলল। আবার বোধহয় মারতে আসছে। প্রচণ্ড ভয় পেয়ে তাকিয়ে দেখলাম সরমা, হাতে এক গ্লাস দুধ। আমার গায়ে পরম মমতায় হাত বুলিয়ে গ্লাসের দুধটা মুখের কাছে ধরল। বলল, এখনও তোমাকে অনেক লড়াই করতে হবে, এটা খেয়ে নাও। আমার মতো তোমার জীবনটা যেন নষ্ট না হয়। এরা তোমাকে মেরে ফেলবে, যেমন আমার স্বামীকে মেরে ফেলেছিল। আমার মা সব পারে। তুমি পালাও এখান থেকে, যেখানেই হোক। অন্তত বাপের বাড়িতে চলে যাও। আমার পিছনের দরজা খুলে দিচ্ছি, তুমি পালাও আস্তে আস্তে। পিছনের দরজা দিয়ে আমাকে বাইরে এনে আমার হাতে দুটো 100 টাকার নোট দিয়ে সরমা বলল, এটা আমার স্বামীর দেওয়া, যত্ন করে রেখে দিয়েছিলাম। আর কিছুই তো নেই ওর স্মৃতি ছাড়া। তুমি নাও, এটা তোমার কাজে লাগবে। তুমি পালাও। যেতে গিয়েও থমকে দাঁড়ালাম। হাতটা বাড়িয়ে দিলাম সরমার দিকে। বললাম, আমি তো একা যাব না, আমরা দুজনেই যাব। আজ আমাদের মুক্তির দিন, আর আমরা পালিয়ে যাব কেন? এই মুক্তির স্বাদ পুরোপুরি পেতে আমরা দুজনেই এখন পুলিশ স্টেশনে যাব। যারা অন্যায় করেছে শাস্তি যে তাদের পেতেই হবে। তুমি এসো আমার সাথে। আমার বাড়ানো হাতটা দেখে একটু ইতস্তত করছিল সরমা, কিন্তু তারপরে নিজের হাতটা আমার হাতে দিয়ে সরমা বলল, ঠিক বলেছ, আজ সত্যি আমাদের দুজনের মুক্তির দিন। ওদের শাস্তি পেতেই হবে। দুজন দুজনের হাত শক্ত করে ধরে হাঁটতে থাকলাম পুলিশ স্টেশনের দিকে। ভোরের সূর্যটা তখন একটু একটু করে উঁকি দিচ্ছে পূব আকাশে।